ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন। আজ শুরু হলো ঘরে ফেরা। নাশকতার 3 মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুলকে হাইকোর্টের দেয়া 6 সপ্তাহের জামিন স্বাস্থ্যগত কারণে বহাল। সময় শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় রাজধানীতে হরহামেশাই যানজটে নাকাল নগরবাসী। বিপণী বিতানগুলোকে পরিকল্পনার আওতায় আনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। রাজধানীতে নিজ বাসায় স্ত্রী সন্তানকে বেঁধে যুক্তরাষ্ট্র প্রবাসী একজনকে কুপিয়ে হত্যা। 25 ভরি স্বর্ণের অলংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট। এবং বরিশালে গ্রামবাসীর গণপিটুনিতে 3 জন নিহত। পুলিশ বলছে আন্তজেলা ডাকাত দলের সদস্য তারা। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির পঞ্চম ও শেষ দিনে আজ দেয়া হচ্ছে 17 জুলাইয়ের টিকিট। আর তাই ঘরে ফেরার একটি টিকিটের জন্য অনেকে কমলাপুর রেল স্টেশনে নির্ঘুম রাত কাটিয়েছেন। সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হলেও গতকাল সন্ধ্যা থেকেই কেউ কেউ স্টেশনে এসে লাইনে দাঁড়ান। পুরুষদের পাশাপাশি নারীরাও আগেভাগে স্টেশনে এসে ভিড় করেন। টিকিটের জন্য সারা রাত লাইনে দাঁড়িয়ে শুয়ে বসে সময় পার করেন টিকিট প্রত্যাশীরা। রাতভর অপেক্ষার পাশাপাশি অনেককেই সেহরি খেতে হয়েছে প্ল্যাটফর্মেই। এদিকে স্টেশনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ, পাশাপাশি আজই শুরু হয়েছে ঘরে ফেরার পালাও। দর্শক, এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। ট্রেনের আগাম টিকিট বিক্রি ও ঘরমুখ মানুষের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, রেল স্টেশনে আমরা আছি। কমলাপুর রেল স্টেশনে আজকে জানেন যে অগ্রিম টিকিট যেদিন দেওয়া শুরু হয়েছে, অগ্রিম টিকিট দেওয়ার শুরুর পর থেকে প্রথম দিনের আজকে এই 13 তারিখেই প্রথম আসলে অগ্রিম টিকিটের যাত্রীরা যাচ্ছেন। এবং সেক্ষেত্রে আমি যদি দেখাতে পারতাম যে কিছুক্ষণ আগেই এই জয়ন্তিকা এক্সপ্রেসটি এখান থেকে ছেড়ে গেল এবং ঠিক জয়ন্তিকা এক্সপ্রেসের সময় কিন্তু ছিল ঠিক 12টা এবং এই 12টা নাগাদে কিন্তু এই জয়ন্তিকা এক্সপ্রেসটি এখান থেকে ছেড়ে গেছে। সেক্ষেত্রে এইভাবে আসলে আজকে সকাল থেকে আমি যদি বলি ভোর 5টা থেকে 12টা পর্যন্ত প্রায় 17টি ট্রেন ছেড়ে গেছে এবং 17টির মধ্যে আমি যদি আমরা প্রায় 17টির মধ্যে প্রায় 16টির বেশি ট্রেন কিন্তু 15টি ট্রেন যদি ধরি, সেক্ষেত্রে 15টি ট্রেন একদম ঠিক এভাবে জাস্ট টাইমে ছেড়ে গিয়েছে। তবে এক্ষেত্রে 2টি ট্রেনের কথা আমি বলবো, যে একটি মহানগর এক্সপ্রেস, সেটাই ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে এবং তবে সেটা খুব বেশি না, মাত্র 15 মিনিটে বিলম্ব হয়েছে। আর এছাড়া যেমন রয়েছে যে আমরা জানি যে সুন্দরবন এক্সপ্রেসের ক্ষেত্রে সুন্দরবন এক্সপ্রেসে ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে এবং এর কিছুক্ষণ পরে আসলে রয়েছে জয়দেবপুরের ডেমো, এটা 12টা 40-এ ছাড়বে। সিল্ক সিটি রয়েছে 2টা 40-এ ছাড়বে। এছাড়া 3টা নাগাদ ছাড়বে সুবর্ণ এক্সপ্রেস। তো এই ছিল আসলে এখানকার মতো সর্বশেষ পরিস্থিতি। আমার কাছে মামুন। সহকর্মী রাশেদ লিমন যোগ দিয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে, জানাচ্ছিলেন অগ্রিম টিকিট বিক্রি এবং আজ থেকে যে মানুষের ঘরে ফেরা শুরু হয়েছে সেই ঘরে ফেরা মানুষদের খবর। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীতে যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক পুলিশের স্পট ফাইন, অন্যদিকে বিপণী বিতানগুলোতে পার্কিং ব্যবস্থা না থাকায় নগরবাসীকে হরহামেশায় পড়তে হয় চরম দুর্ভোগে। আবার কখনো কখনো যানজট এতটাই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় যে জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও সময় মতো পৌঁছাতে পারে না গন্তব্যে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা না রেখে রাজধানীর যত্রতত্র গড়ে ওঠা বিপণী বিতানগুলোকে পরিকল্পনার আওতায় আনা না গেলে যানজট নিরসন সম্ভব নয়। সেলিয়া সুলতানার রিপোর্ট। ফায়ার সার্ভিসের গাড়ির গন্তব্যস্থান মাত্র কয়েক কিলোমিটার দূরেই। মাত্র 2 মিনিটের রাস্তা হলেও যানজট পেরিয়ে প্রায় আধা ঘন্টা পর গন্তব্যস্থানে পৌঁছালেও ততক্ষণে পুড়ে ছাই যাত্রীবাহী গাড়ি। যানজট থাকায় রং সাইডে গিয়েও নিস্তার নেই অ্যাম্বুলেন্সের। এমন অনিশ্চয়তায় প্রশ্ন আসতে পারে, শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে তো? ঈদকে সামনে রেখে ও রোজায় যানজটের দুর্ভোগ কমাতে রাস্তার পাশে এবং শপিং মলগুলোর সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে স্পট ফাইন করছেন ট্রাফিক পুলিশ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অলস গাড়িতে লাগানো হচ্ছে হুইল লক। একদিকে শপিং মলে পার্কিং অপ্রতুলতা, অন্যদিকে ফাইনের শিকারে এখন অনেকটাই ক্ষুব্ধ এসব ভুক্তভোগীরা। আমরা যে আসছি 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য, আমরা গাড়ি নিয়ে কই যাবো? আগে পার্কিং এর ব্যবস্থা করে তারপর মার্কেটটা করা উচিত। 1-2 মিনিটের জন্য গাড়ি আপনি এখানে রাখার আর কোনো জায়গা আছে কিনা? তো এখানে তারা 1200 টাকা জরিমানা করছে। এটা শুধু অযৌক্তিক নয়, আমি মনে করি যে এটি অত্যাচার।
তবে মার্কেট কর্তৃপক্ষকে পার্কিং ব্যবস্থা রাখার জন্য চাপ না দিয়ে সাধারণ মানুষের এই ভোগান্তির অভিযোগ নিয়ে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন এই ট্রাফিক কর্মকর্তা। এটা তো রাউজিকের ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার, এটা তো আমার বলার এটা কভার করে না। অন্যদিকে যানজট নিরসনে এসব বিপণী বিতানকে জবাবদিহিতার আওতায় না এনে যানজট নিরসন করা সম্ভব নয় বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। অনুমোদনের সময় বিপণী বিতান না দেখিয়ে অনুমোদন নিয়েছে, পরে বিপণী বিতান করেছে, অথবা পার্কিং লট দেখিয়ে অনুমোদন করেছে গ্রাউন্ড ফ্লোর, অতিরিক্ত মুনাফার জন্য সেগুলিকে শপিং সেন্টার বানিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে যে ব্যত্যয় ঘটেছে সেই ব্যত্যয়ের পুরো চাপ নগরীর মানুষজন যানজটের মাধ্যমে প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছে। তবে ভুক্তভোগীরা বলেন রাজধানীতে যত্রতত্র গড়ে ওঠা মার্কেটে পার্কিং ব্যবস্থা উন্নয়নে কর্তৃপক্ষকে নজরদারি সহ পার্কিং না থাকলে তাদেরকেও জরিমানার আওতায় আনা উচিত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দেন। আজকের এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বৈঠক নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়ার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। পল্টন থানার নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া 6 সপ্তাহের জামিন স্বাস্থ্যগত কারণে বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে এই জামিন বহাল রাখেন। সেই সঙ্গে 6 সপ্তাহ জামিনের সময় শেষে বিএনপির এই নেতাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন আদালত। গত 5 জানুয়ারি নাশকতার ঘটনায় রাজধানীর পল্টন থানায় এই 3টি মামলা দায়ের করে পুলিশ। এদিকে মির্জা ফখরুলের মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আমাদেরকে 6 সপ্তাহের জন্য জামিন দিয়েছেন এবং যাতে তার ট্রিটমেন্ট হতে পারে। আমরা আশা করি যদি এর চেয়ে বেশি সময় দরকার হয় তার ট্রিটমেন্টের জন্য আমরা তখন মাননীয় আদালতের কাছে আবার আসব। আমরা মনে করি এখন পর্যন্ত কোনো বাধা নাই। এটা কোনো জেনারেল বেইল না, যেটা হাইকোর্টে যে ধরনের বেল দিয়েছিল সেটা না। সেই বেলটাকে এই গ্রাউন্ডে ওনাকে দেওয়া হয়েছে মেডিকেল গ্রাউন্ডে। অতএব হাইকোর্টের বেলের সঙ্গে এটার মধ্যে একটা পার্থক্য আছে বলে আমি মনে করি। কোর্টের রায়ের থেকে এটা পরিস্ফুটিত হচ্ছে যে ওনাকে অন্য কোনো ব্যাপারে অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য এখানে কোনো সুযোগ নাই। 6 সপ্তাহ ট্রিটমেন্ট নিয়ে ওনাকে সরাসরি ওনাকে নিম্ন আদালতে হাজির হতে হবে। দেখছেন সময় সংবাদ। ধারাবাহিক এয়ারটেল প্রেজেন্টস অস্থির পারভেজ শুধুমাত্র এটিএম বাংলায়। রাজধানীতে স্ত্রী সন্তানকে বেঁধে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লুট করা হয় 25 ভরি স্বর্ণের অলংকার সহ ঘরের মূল্যবান জিনিসপত্র। গতকাল সন্ধ্যায় ভাসানটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ জানায় ইফতারের পর গৃহকর্তা মনসুরের স্ত্রী নামাজে দাঁড়ালে অপরিচিত কয়েকজন লোক ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে বেঁধে ফেলে তারা। এক পর্যায়ে গৃহকর্তা মনসুর বাড়ি ফিরলে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। চোখ মুখ পা সব পরে আমার হাজবেন্ড আসছে, পরে আমি তখন মনে আমার চোখ খোলা ছিল, আমি দেখছি ও আসছে, তো শুনতেছি যে ওকে বলতেছে যে পানি খাওয়াইয়া সত্যি হয়ে গেছে, কয়ে মার দিল। আপনারা যখন স্ট্যাপ করছেন প্রথমবার তখন অনেক জোরে চিৎকার করছে।
ডাকাতি সহ খুন এই অপরাধের রহস্য উদ্ঘাটন করার সাথে সাথে আপনারা জানতে পারবেন। আমাদের তদন্ত শুরু হয়েছে, আমরা কাজ করছি। বরিশালের হিজুলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। পুলিশ বলছে তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলাও রয়েছে। পুলিশ জানায় উপজেলার বাহের চর গ্রামে ডাকাতির জন্য গতরাতে ওই এলাকার একটি চরে 10 থেকে 12 জনের একটি দল প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে এবং 3 জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে রাত 2টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়। বাহিরচর এলাকায় চরের ভিতরে 15-20 জন একটা ডাকাত দল আসে, তাদেরকে জনগণ ঘেরাও দিয়ে ধরার চেষ্টা করে 3 জনের ধরে গণপিটুনি নিয়ে যেতে হয়, বাকিরা পালাই যেতে সক্ষম হয়। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় 3 ডাকাতকে উদ্ধার করি এবং তাদেরকে থানা ফেরত নিয়ে আসি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তারা এলাকায় বিভিন্ন ডাকাতির সাথে জড়িত, আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাকে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। সময় সংবাদ আরো থাকছে। রাজশাহীর তালাইমারি সড়ক একনেকে 4 লেন অনুমোদন হওয়ার খবরে খুশি নগরবাসী। কমবে যানজট ও দুর্ঘটনা, আশাবাদ ট্রাফিক বিভাগে। লুৎফর রহমান গাইবান্ধার এক আলোকিত মানুষের নাম। মাইলের পর মাইল সদর উপজেলার বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে ছড়াচ্ছেন শিক্ষার আলো। প্রায় 40 বছর ধরে ছোট্ট শিশুদের আলোর পথ দেখিয়ে যাচ্ছেন নিরলসভাবে। আর বিনিময়ে প্রতি শিক্ষার্থীর দেয়া মাত্র 1 টাকাতেই খুশি এই বিদ্যার ফেরিওয়ালা। এদিকে এই আলোকিত মানুষটির পাশে থাকার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউএনও। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। প্রতিদিন সকালে শিক্ষার আলো ছড়াতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া গ্রামের লুৎফর রহমান। মাইলের পর মাইল পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের বিভিন্ন গ্রুপে একত্র করেন। এরপর তাদের নিয়ে কখনো রাস্তার ধারে, বাঁধে কিংবা গাছতলায় বসে পাঠদান করেন তাদের। নদীভাঙ্গা ও দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়ানোই তার প্রতিদিনের একমাত্র কাজ। তবে এজন্য কোনো পারিশ্রমিক না চাইলেও শিক্ষার্থীরা প্রতিদিনের জন্য তুলে দেন 1 টাকা করে। এ নিয়েই খুশি থাকায় তিনি এলাকায় পরিচিত 1 টাকার মাস্টার হিসেবে। আমাদেরকেও লেখাপড়া করাইছে ক্লাস 1-2 থেকেও। টাকা দিলে নিচে, না দিলে জোর জবর করে নাই। এই যে তার একটা অবদান, এটা কেউ জীবনে ভুলতে পারবে না। এনার হাতে গড়া ছাত্ররা ডাক্তার হয়েছে, উকিল হয়েছে। শিক্ষার আলো ছড়াতে গিয়ে নিজের বা পরিবারের জন্য কখনো ভাবেননি তিনি। তাই প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষার আলো ছড়িয়েই বাকি জীবনটা পার করতে চান নির্লোভ এই মানুষটি। ছোট ছোট ছেলে মেয়ে লেখাপড়া শিখিয়া তাদের আমি জ্ঞান দান করবো, এই আমার প্রতিজ্ঞা। হাঁটি হাঁটি ক্লাস করি তো, সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি পড়াশোনা করে। এদিকে আলোকিত এ মানুষটির উদ্যোগ আরো এগিয়ে নিতে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমি মনে করি যে তাকে সম্মানিত করা উচিত। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা লিখবো, যতটুকু করা দরকার তার বিষয়ে আমরা ব্যবস্থা নেব। 1950 সালের 7 আগস্ট জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন লুৎফর রহমান। নদী ভাঙনে সব হারিয়ে 1974 সালে সদর উপজেলার বাগুড়িয়া গ্রামের ওয়াবদা বাঁধের ওপর পরিবার নিয়ে কোন রকমে বেঁচে আছেন আলোকিত এই মানুষটি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিলেটে রাজন হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি মোহিতের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া এই ঘটনায় সন্দেহভাজন আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সোমবার সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে হাজির করা হয় মোহিতকে। এ সময় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। এরই প্রেক্ষিতে আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ভোরে কুমারগাঁওয়ে অভিযান চালিয়ে ইসমাইল হোসেনের লাভলু নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। এদিকে মামলার অন্যতম আসামি সৌদি আরব প্রবাসী কামরুলকে আটকের চেষ্টা করছে পুলিশ। এক্ষেত্রে বিমানবন্দর এবং স্থল সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আমরা এই আসামিকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের লক্ষ্যে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আমাদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
দেশের দুটি স্থানে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও কোথাও এই মুহূর্তে বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পদ্ধতিগত কারণে যেহেতু পূর্বাভাস কেন্দ্র থেকে মাত্র 3 থেকে 8 দিনের পূর্বাভাস দেয়া যায়, তাই বর্ষার পানি বাকি সময়ে বন্যার বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন কিছুদিন আগেই যাতে বন্যার পূর্বাভাস দেয়া যায় তা নিয়ে এখন থেকেই সমীক্ষা চালানো দরকার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বন্যা প্রকৃতির সঙ্গে বাংলার মানুষের নিরন্তর এক যুদ্ধের নাম। তাই এদেশে বন্যার ইতিহাস যুগ যুগান্তরের। আর ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ রয়েছে বন্যা ঝুঁকিতে। সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত বন্যার আশঙ্কা থাকলেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সেই সংখ্যার সীমা থাকে চূড়ান্ত পর্যায়ে। সেই সূত্র মেনেই চলতি বর্ষাতেও বানভাসী হয়েছে হাজারো মানুষ, ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এখন পর্যন্ত দেশে 2টি জায়গায় বন্যার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে, আর সতর্ক অবস্থায় রয়েছে 5টি জায়গা। তবে এই মুহূর্তে দেশের অন্য সব জায়গায় বিরাজ করছে স্বাভাবিক অবস্থা। কর্তৃপক্ষ বলছে আগামী কয়েকদিনে অন্য কোথাও বন্যার আশঙ্কা না থাকলেও বর্ষার বাকি সময়গুলোতে কি হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমাদের যে কম্পিটিশন টুল, তাতে করে আমরা 5 দিন সুনির্দিষ্টভাবে বলতে পারি। যেমন আজকে বলতে পারবো আগামী 5 দিনের পরিস্থিতি কি হবে, এবং মোটামুটি 10 দিনের একটা সম্ভাব্য পরিস্থিতি আমরা বলতে পারি। এর বেশি হিসাব করার কোনো ক্ষমতা বা টুল পৃথিবীতে নেই, আমাদেরও নাই অবশ্যই। বিজ্ঞানীরা দেখেছেন উপমহাদেশের নদীগুলোতে যে বৃষ্টিপাত হয় তা নির্ভর করে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার ওপর। তাপমাত্রা বাড়লে সেখানকার জলীয় বাষ্প 3 থেকে 6 মাসের মধ্যে বঙ্গোপসাগরের দিকে এসে বৃষ্টিপাত ঘটিয়ে বন্যার সম্ভাবনা বাড়িয়ে তোলে। যেবার তাপমাত্রা কম থাকে সেবার বৃষ্টিপাতও কম হয়ে খরার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই বাংলাদেশ যদি প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা আগে থেকেই জানতে পারে তাহলে অনেক আগেই জানা সম্ভব বন্যার পূর্বাভাস। বন্যার উৎস একটা না, বৃষ্টিপাত জনিত বন্যার পূর্বাভাস তাপমাত্রার ভিত্তিতে 6 মাস আগে দেয়া সম্ভব। যদি বিজ্ঞানীরা ওইভাবে গবেষণা করে বের করে নিয়ে আসেন তাহলে দেয়া সম্ভব। বিভিন্ন নাসা ভিত্তিক যে বিজ্ঞানীরা আছে তারাও কিন্তু গবেষণা করে যাচ্ছে। বিশেষজ্ঞরা আরো বলছেন এসব ছাড়াও বাংলাদেশের মতো ভাটি দেশের জন্য হয়তো আগামীতেও রয়েছে আরো বন্যার সংখ্যা। বাংলাদেশের যে কটি কারণে বন্যা হয়ে থাকে এর অন্যতম একটি হলো উজান থেকে ধেয়ে আসা ঢল। বিশেষজ্ঞরা বলছেন বন্যার পানিতে প্লাবন ঠেকাতে বাংলাদেশের উজানের দেশের সঙ্গে সমঝোতা করা ছাড়া কোনো বিকল্প নেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আমাদের চাহিদা অনুযায়ী আমাদের দেশি পণ্য থেকে ইন্ডিয়ান পণ্য কালেকশন করতে হবে বেশি। ইন্ডিয়ান আপনার জিপসি, ফ্লোটাস, টপস এগুলো মানে খুব চাই। যেসব শাড়িগুলো আমরা আমদানি করেছি বা করেছি এগুলো সাধারণত টিভি সিরিয়ালের শাড়িগুলো। কাস্টমার আগে থেকে অনেক তুলনামূলক বাড়ছে, ফার্স্টের থেকে এখন এই কেনাকাটা অনেক শুরু হয়েছে। অবশ্য ক্রেতারা বলছেন ডিজাইন ও মান ভালো হওয়ায় ভারতীয় পোশাককে প্রাধান্য দিচ্ছেন তারা। ইন্ডিয়ান যেসব লং থ্রি গুলো উঠেছে ওগুলো বেশি পছন্দ হয়েছে। শাড়িগুলোর ভিতরে অনেক কাস্টাজ প্রিন্ট গুলো অনেক ভালো, এর গুণগত মান এবং প্রিন্ট কালার সবগুলো মিলাইয়েই ভালো, যে কারণে আমিও ওইটাই নিব। এদিকে ক্রেতা কম থাকায় দেশি পণ্য বেচাকেনা আশঙ্কাজনক হারে কমেছে বলে জানালেন ব্যবসায়ীরা। তবে এসবের মধ্যেও দেশি পোশাক খুঁজছেন অনেকে। দেশের যে শাড়িগুলো এগুলো বেশ ভালোই কালেকশন আছে। পছন্দের তালিকায় বলতে গেলে আমি দেশিটাই সবসময় পছন্দ করি কিনতে। সারা মার্কেট শুধু ভারতীয় থ্রি পিসে ভরা। এই আগ্রাসনে আমাদের এই বিকাশমান দেশীয় শিল্পের এই খাতটি এখন বলা যায় একেবারে মুখ থুবড়ে পড়ার মতন। এ অবস্থায় দেশি পোশাকের বাটিতে ভারতীয় পোশাকের আধিক্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। সময় সংবাদ, যশোর। হরতাল অবরোধের প্রভাব কাটিয়ে ঈদকে সামনে রেখে আবারও চাঙ্গা হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার জুতার কারখানাগুলো। বাহারি ডিজাইন আর গুণগত মান ভালো হওয়ায় এ বছর ক্রেতা চাহিদা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় বিগত দিনের আর্থিক ক্ষতি পুষিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জুতা কারখানার মালিক ও শ্রমিকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 60-এর দশকে ভারতের পাটনার মাহমুদ আলী নামক এক ব্যবসায়ী 10 থেকে 12 জন শ্রমিক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে কুমারশীল মোড় এলাকায় একটি পাদুকা কারখানা স্থাপন করেন। বাহারি রঙের রেক্সিন আর চামড়ার সমন্বয়ে টেকসই এ পাদুকা অল্প দিনেই বেশ খ্যাতি অর্জন করে, আর স্বাধীনতার পর দ্রুত এ ব্যবসার প্রসার ঘটে।
বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নাটাই, বিরাসার, পীরবাড়ি, মেড্ডা, খৈয়াসার এলাকার অন্তত ৩ শতাধিক পাদুকা কারখানা গড়ে উঠেছে। কারখানার মালিকেরা জানান, বছরের শুরুতে টানা হরতাল অবরোধের কারণে চরম বিপর্যয়ের মুখে পড়লেও ঈদকে সামনে রেখে আবারও চাঙা হয়ে উঠেছে ব্যবসা। কাস্টমার পাইতেছি এবং কারিগর মহাজন সবাই মিলে ব্যবসা বাণিজ্য চলতেছে ভালো। 24 ঘন্টায় কাজ করতো, এখন অবস্থা খুবই ভালো। ব্যবসা যে খারাপ গেছে হরতাল আন্দোলনে, দেশের যে সহিংসতার কারণে, এই বছর ইনশাল্লাহ আমরা আল্লাহর মধ্যে খুব ভালো আছি। পাদুকা কারখানাগুলোতে প্রায় 10,000 শ্রমিক কাজ করেন। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কারখানার উৎপাদিত পাদুকা ক্রেতাদের হাতে পৌঁছে দিতে রাত দিন নির্ঘুম সময় পার করছেন তারা। মহাজন একটু চাপ, কাজের একটু অর্ডার আছে, এই জন্য আমরা একটু চাপ, তাই আমাদের একটু কাজ একটু বাড়ায় করতে হয়। রাত্র দিনে হাইটে কাজ করতেছি, শ্রমিক বেড়ালে সবাই মিলা। কাজের সিজন, ইনশাআল্লাহ কাজ কাম আমরা ভালো করতেছি, মালিক আমরা ভালো দিতেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া পাদুকা শিল্প মালিক সমিতির সভাপতি আশা করছেন, ঈদ উপলক্ষে ভালো ব্যবসা হবে। শ্রমিকরা কাজ করতেছে, আমরা তাদেরকে কাজ দিতে পারতেছি, আমাদের চাহিদাও মোটামুটি ভালো। ঈদকে সামনে রেখে আমরা একটা ভালো ব্যবসা করতে পারবো। সরকার যদি আমাদের সুনজর দেয়, একটু দৃষ্টি নিক্ষেপ করে, তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ভালো করব। ঈদ মৌসুমে জেলার পাদুকা কারখানা থেকে অন্তত 50 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। একনেকে অনুমোদন পাওয়া রাজশাহীর তালাইমারী থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত সড়ক 4 লেন হওয়ার খবরে খুশি নগরবাসী। রাস্তাটি হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনা ঝুঁকিও, এমনটাই বলছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। অন্যদিকে সিটি মেয়র বলছেন, প্রতিনিয়তই বাড়ছে জনসংখ্যা, তাই এই রাস্তাটি হলে এর সুফল ভোগ করবে নগরবাসী। আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীতে জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানজট। এই অবস্থায় নগরীর প্রবেশমুখ তালাইমারী থেকে কল্পনা সিনেমা হলের মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তাকে 4 লেন সড়কে উন্নীত করা হচ্ছে। এজন্য ব্যয় হবে 127 কোটি 50 লাখ টাকা। আর 65 ফুটের রাস্তায় ফুটপাত, দুপাশে ড্রেন, মাঝে আইল্যান্ড ও সড়ক আলোকায়নের ব্যবস্থা থাকবে। এতে নগরীর 8 লাখ মানুষ যানজট ও দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। যখন ছুটি হয় একসাথে বের হয় গাদাগাদির মধ্যে, আমরাও রাস্তা পারাপার হয়ে মেয়েদেরকে আনতে যাই, তারপর বাজার নিয়ে যে যাওয়াটা, এটা তো বিরাট সমস্যা একটা। বর্তমানে যে পরিমাণ গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে এবং লোক সংখ্যাও বেড়ে গেছে, এই দুটোর সমাধান কিন্তু 4 লেন সড়কের উপর অনেকটাই নির্ভরশীল। 4 লেন রোড হলে আমাদের যানজট কমে যাবে এবং আমরা আরো অনেক সুবিধা পাবো। যাতায়াত করে খুব সুবিধা হবে, নিরাপত্তা হবে, অ্যাক্সিডেন্ট বা কোনো যানজট হবে না। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ায় ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে তাদেরও। তাই দ্রুত এ রাস্তাটি হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। যানজট অনেকটা নিরসনে আমরা সুবিধা ভোগ করতে পারবো, সেই সাথে লোকজনের সময় অনেকটা সেফ হবে। 4 লেন হলে আমাদের এটা সুবিধা হবে এবং যানজট অবশ্যই কমবে, দুর্ঘটনা তো থাকবেই না বলা চলে। অন্যদিকে 4 লেন সড়ক হলে যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় সুবিধা পাবে রাজশাহীবাসী বলে মনে করেন নগর ভবনের সদ্য দায়িত্ব পাওয়া মেয়র। প্রতিদিন কিন্তু প্রচুর জনসংখ্যা বাড়ছে, কিন্তু রাস্তাঘাট কিন্তু আমাদের প্রসারিত হচ্ছে না, বড় হচ্ছে না, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা, যানজট, অসহনীয় যন্ত্রণার সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে এটা অভাবনীয় একটা অবদান রাখবে এই 4 লেন রাস্তা। রাজশাহী সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, জমি অধিগ্রহণ সহ দৃশ্যমান যাবতীয় কাজ শুরু হবে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গেল অর্থবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 200 কোটি মার্কিন ডলার কম রফতানি হওয়ার জন্য বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। 2013-14 তুলনায় গেল অর্থবছরে রফতানি প্রবৃদ্ধি মাত্র 3% বাড়লেও তাদের মতে প্রবৃদ্ধি আরও বাড়ানোর সুযোগ ছিল। অন্যদিকে রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার বিষয়টিকে হালকাভাবে না দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতায় গেল অর্থবছরের শুরুতে রপ্তানি লক্ষ্যমাত্রা 3,320 কোটি মার্কিন ডলার নির্ধারণ করে সরকার। কিন্তু বিনিয়োগ মন্দা, রাজনৈতিক অস্থিরতা আর তৈরি পোশাক খাতে চলমান সংস্কারের কারণে অর্থবছরের প্রথম মাস থেকেই মাসভিত্তিক রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ঋণাত্মক। অর্থবছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ চলতি বছরের শুরুতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আবারও অর্থনীতির গতিপথে বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে 2014-15 অর্থবছরে অর্জন করা সম্ভব হয়নি নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা।
তবে ব্যবসায়ীরা বলছেন বিষয়টি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেটা অর্জিত হয় নাই, সেই জন্য বিচলিত হওয়ার কিছু নাই। এই মুহূর্তে ইন্ডাস্ট্রি কনসলিডেট হচ্ছে। পোশাক বস্ত্র খাতেরই কিন্তু গ্রোথ এক্সপেক্টেড না। আমরা যে যদি লাস্ট এক যুগের ধরি তাহলে দেখবো আমাদের গ্রোথ ছিল ডবল ডিজিট, আর এখন সেটি নেমে এসেছে 2.75 প্লাস। আসার কথা যখন বলছি এবং বিরাট বড় সামিট করলাম আমরা কিছুদিন আগে, ঠিক ওই বছরই আবার দেখা যাচ্ছে আমরা যে টার্গেট করে রেখেছিলাম সেই টার্গেট আমি প্রায় 6%, 6% হারে মিস করেছি। নির্ধারিত লক্ষ্যমাত্রা স্পর্শ করতে না পারলেও গেল অর্থবছর তার আগের বারের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 3.35%। তবে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার বিষয়টিকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রাজনৈতিক অস্থিরতার কারণে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের কারণে ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইটারই কিন্তু একটা প্রতিফলন এবং প্রভাব সকল রপ্তানিমুখী শিল্পের পরে এসছে। এই বিষয়টাকে যথাযথভাবে নিরীক্ষা করা উচিত যে এটা শুধুমাত্র একটা আমার আভ্যন্তরীণ যে একটা ইস্যুর জন্যই হয়নি, এটা বিশ্ববাজারের যে পরিবর্তনটা হচ্ছে, বিশ্ব অর্থনীতির যে পরিবর্তনটা হচ্ছে তার প্রভাবে হচ্ছে কিনা, হ্যাঁ, সেই জিনিসটা আলোচনায় আসা উচিত। ইউরোপের বাজারে মন্দার বিষয়টিকে মাথায় রেখে পণ্যের বহুমুখীকরণে জোর দিয়ে নতুন বাজার সৃষ্টিতেও গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো বাসা ভাড়া বাড়ানো স্থগিতের আদেশ দিয়েছে নগর সরকার। বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে গণশুনানির পর 1 বছর নবায়নে 0% এবং এককালীন 2 বছরের জন্য লিজ নবায়নের ক্ষেত্রে 2% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিজ নবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশী সহ নিম্ন আয় এবং মধ্যবিত্তের জীবনে কিছুটা স্বস্তি বয়ে আনলেও ভাড়া সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। নিউ ইয়র্কের নাগরিক জীবনে বাসা ভাড়া এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় বোঝা। বাসা ভাড়ার ঊর্ধ্বগতিতে যেন নাভিশ্বাস উঠেছে নগরবাসীর জীবনে। প্রতি রাতে প্রায় 60,000 পরিবারকে আশ্রয় নিতে হচ্ছে শহরের হোমলেস সেন্টার বা বাস্তুহারা কেন্দ্রে। এক হিসেবে দেখা যায় শুধুমাত্র 2014 সালেই নিউ ইয়র্কের 56% মানুষ বাড়ি ভাড়া বাবদ নিজেদের আয়ের 30% ব্যয় করে। মোট আয়ের 30% অর্থ বাড়ি ভাড়া বাবদ ব্যয় করাটা বোঝা হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন খরচ। বর্তমানে নিউ ইয়র্কের স্বল্প আয়ের মানুষের গড় আয় $1,337, অথচ বাসা ভাড়া গুনতে হচ্ছে $1,082। সাথে প্রতিনিয়ত লাগামহীনভাবে যোগ হচ্ছে নানা ধরনের ফি। প্রতি মাসেই নিউ ইয়র্ক ছাড়তে বাধ্য হচ্ছেন শত শত নগরবাসী। কাজ করে শুধু বাড়িওয়ালারা ভাড়া দেন, ব্যাস, আর কিছু না। জীবনযাপন এতই কঠিন যে শুধু কাজ করা আর বাসা ভাড়া দাও আর খাও। এইভাবে যদি বাড়তে থাকে এখানে মানে নিউ ইয়র্ক সিটিতে মানুষজন বসবাস করা অনুপযোগী হয়ে যাবে। গত 19 জুন বাসা ভাড়া নিয়ে গণশুনানি করে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড। এরপর ম্যানহাটনের কুপার ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত শুনানি ও ভোট। এতে 1 বছর লিজ নবায়নে ভাড়া বৃদ্ধি স্থগিত করে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড। গত বছর 1 বছরের লিজ নবায়নে 1% এবং 2 বছরের জন্য 2.75% হারে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। আসলে নিউ ইয়র্ক সিটিতে অনেক বেশি বাসা ভাড়া, অনেকে অ্যাফোর্ড করতে পারে না, সেই কারণে অনেকে বাইরের স্টেটেও মুভ করছে। তো যদি 1 বছরের জন্য হেল্প হয় তা অনেকের উপকার আসবে। নিউ ইয়র্ক সিটিতে বাসা ভাড়া অনেক বেশি, 1 বছরের জন্য হলেও এটা আমাদের অনেক স্বস্তি দেবে। 1969 সালে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড গঠনের পর গত 46 বছরের ইতিহাসে এটাই প্রথম বাসা ভাড়া বৃদ্ধি স্থগিতের আদেশ। নিউ ইয়র্কের 46 বছরের ইতিহাসে এই প্রথম ভাড়া বৃদ্ধি স্থগিতের আদেশ খানিকটা হলেও স্বস্তির সুবাতাস দিয়েছে অসহায় নগরবাসীর জীবনে। তবে তারা আশা করেন এই সমস্যার স্থায়ী সমাধান পাবেন তারা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশের বাইরের খবর। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি সয়ে দেশটির সঙ্গে 6 বিশ্ব শক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস। সে সঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি সইয়ের বিষয়ে আশা প্রকাশও করেন তিনি। কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দীর্ঘদিনের আলোচনার পর দুপক্ষই
চুক্তি সই করতে একমত হয়েছেন। এমনকি সহসাই এই ঐতিহাসিক চুক্তি হতে পারে বলেও জানানো হয়েছে। গত 2 সপ্তাহে চুক্তি সইয়ের সময়সীমা 3 দফা বাড়ানো হয়। সবশেষ বাড়ানোর সময়সীমা অনুযায়ী সোমবারের মধ্যে দুপক্ষের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তি সইয়ের কথা রয়েছে। এদিকে আলোচনার সময়সীমা সোমবারের পর আর বাড়ানো হবে না উল্লেখ করে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। অন্যদিকে দুপক্ষের মধ্যে এখনও বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেলেও চুক্তি সইয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য মুশফিকুর রহিমকে অধিনায়ক করে 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। আর দল থেকে বাদ পড়েছেন শুভাগত হোম ও আবুল হাসান রাজু। পাশাপাশি সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন বাংলাদেশের বিশ্বকাপ নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্ট দলেও ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে দারুণ বল করতে থাকা পেসার মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে। এখন পর্যন্ত 10টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 28টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দলের অন্য সদস্যরা হলেন মুশফিক, তামিম, সাকিব, ইমরুল, লিটন, মুমিনুল, সৌম্য, নাসির, তাইজুল, জুবায়ের, রুবেল ও মোহাম্মদ শহীদ। 21 জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন। আজ শুরু হলো ঘরে ফেরা। নাশকতার 3 মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুলকে হাইকোর্টের দেয়া 6 সপ্তাহের জামিন স্বাস্থ্যগত কারণে বহাল। সময় শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। রাজধানীতে নিজ বাসায় স্ত্রী সন্তানকে বেঁধে যুক্তরাষ্ট্র প্রবাসী একজনকে কুপিয়ে হত্যা। 25 ভরি স্বর্ণের অলংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট। শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মোহিত 5 দিনের রিমান্ডে। অন্য আসামিদের গ্রেফতারে সতর্কতা জারি। এবং প্রায় 40 বছর ধরে শিশুদের আলোয় পথ দেখিয়ে যাচ্ছেন গাইবান্ধার এক আলোকিত মানুষ লুৎফর রহমান। মাত্র 1 টাকাতেই খুশি এই বিদ্যার ফেরিওয়ালা। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।